নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা গল্প পিরিতি বিষম জ্বালা। নিবিড় ঘুম এসেছিল এমন নয়, আচমকা ঘুম ভেঙে গিয়েছে তাও না। তবু মনে হচ্ছে যেন এই মাত্র জেগে উঠলাম। শোবার সময় কোনো রকম অস্বস্তি থাকলে হয়তো ঘুমের বড়ি খেয়ে নিতাম, কিন্তু সেরকম কোনো অস্বস্তি বোধ ছিল না। অথচ প্রত্যেক রাত্রির মতোই যে আমার চোখের পাতা জুড়ে, সমস্ত শরীর জুড়ে একেবারে তলিয়ে যাওয়া ঘুম নেমে আসেনি তা আমি বুঝতে পারছি না। প্রত্যেক রাত্রির মতো বলবো না, কয়েক রাত্রি ধরেই পরপর 5-7 নিদ্রা তার বেশিও হতে পারে। আমার এই রকমই একটা অবস্থা। মনে হয় যেমন ঘুম আসে তেমনি আসছে, তাই শুয়ে পড়ি। বাতি নিভিয়ে শুতেই চোখ বুজে আসে, ঘুমিয়েও পড়ি, কিন্তু সেটা যেন ঘুম না। সেই ঘুম না যে ঘুম আমাকে সকালবেলা একটা তাজা ফুলের মতো যেন ফুটিয়ে তোলে, যে ঘুম ভাঙলেই আমার ভেতর থেকে যেন একটা খুশির সুর গুনগুনিয়ে ওঠে, যে সুর আমার ভেতর বাহিরের নিটুট স্বাস্থ্যের একটিও টোল না পড়া, দাগ না লাগা মনের পরিপূর্ণ তৃপ্ত ঘুমের পরে আমি যেন হঠাৎ জাগি, আর মুহূর্তেই একটা খুশির ঝলক লেগে যায়। কোনো কিছু দিয়েই যে ঝলক দমিয়ে রাখা যায় না। সে ঘুম আমার কোথায় গেল জানি না। রাত্রে শোবার সময় শুয়ে পড়ি, ঘুম আসে, কিন্তু সে ঘুম না, ঘুমোই। অথচ আমার পাশে আমি যেন জেগে থাকি। এ অবস্থাকে তন্দ্রাচ্ছন্নতা বলে কিনা জানি না। লোকে বলে যে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আমি ঘুমিয়ে জাগি, এসব আমার জানা ছিল না। ঘুম ঘুম জাগা জাগা অবস্থায় থাকতে থাকতেই হঠাৎ চোখ খুলে যায়, যেন একটা ঘোরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ সংবিত ফিরে পাবার মতো। একটা ঘোর থেকে সংবিত ফিরে পাওয়া, নিবিড় ঘুম থেকে জেগে ওঠা নয়। এখন যেমন উঠলাম, এখন রাত্রি কত কে জানে। অনেক রাত্রির সন্দেহ নেই, 1:30-2 হতে পারে, কম বেশিও হতে পারে। যেন একটা ঘোর থেকে আমার অন্ধকার ঘরের এই বিছানায় আমার নিজের এবং ওই ঘরের এবং রাত্রের সম্পর্কে আমার সম্বিত ফিরে এলো। মাথার উপর পাখা ঘুরছে, তার শব্দ শুনছি। চুলগুলো যেভাবে বেঁধেছিলাম সেই রকম আর নেই, অগোছালো, বালিশে ছড়ানো, কপালের ঘামে ল্যাপটানো। এই নতুন উপসর্গের সঙ্গে আরেকটা আশ্চর্য ব্যাপার, এত বাতাস, দক্ষিণের খোলা জানলার বাতাস, মাথার উপর পাখার বাতাস, তবু বিনবিনে ঘাম আমার কপালে, ঘাড়ের কাছে, গোটা ব্লাউজটা, বিশেষ করে বগলে আর বুকের কাছে ঘামে ভিজে উঠেছে। শাড়িটা তো প্রায় আলাদাই রয়েছে, গায়ে জড়ানো নেই প্রায়। তবু মনে হচ্ছে সায়াটাও 2 টবতের কাছে ঘামে ভিজে উঠেছে। অথচ এখন কিন্তু ঠান্ডা লাগছে। যেই জেগে উঠলাম বা ঘোর কেটে গেল, তখন থেকে ঘামে ভেজা জায়গায় একটা ঠান্ডা ভাব লাগছে। ওডিকোলন, চুলের ক্রিম আর শরীরের পাউডার সব মিলিয়ে একটা গন্ধ। আমার নিজেরই গন্ধটা এ অসময়ে জেগে ওঠে, যেন অন্যরকম অচেনা অচেনা লাগছে, বিশ্রী, বিরক্ত লাগে, আর নিজেকে কেমন অসহায় মনে হয়। এই 25 বছর বয়সের মধ্যে
কখনো তো আমার এরকম হয়নি, এই রকম জেগে ওঠা, ঘেমে ওঠা আর ঘুম না আসা। কলকাতা শহরের প্রায় বাইরে এই নতুন পল্লীতে এখনো অনেক গাছপালা, আলোর তেমন ছড়াছড়ি নেই। কাছে পিঠে কয়েকটা পুকুর আছে। এখানে বাতাসের শব্দ, গন্ধ সবই আলাদা। শব্দ আর গন্ধ আমি পাচ্ছি, ঝিঝির ডাক শুনতে পাচ্ছি, তাছাড়াও একটা শব্দ শুনতে পাচ্ছি, যেন সরু গলায় কেউ যান্ত্রিকভাবে শব্দ করে যাচ্ছে। কুপ কুপ, সেই যে সব গানে লেখা থাকে, কোনো রাতের পাখি গায় একাকী, এ বোধহয় সেই জিনিস। যদিও এই শব্দটাকে আমার গান বলে মনে হচ্ছে না একটু, কিন্তু এসব বাজে ভাবনা যাক। আমার কি অবস্থা? আমার কি কোনো অসুখ বিসুখ করল, নাকি কোনো কঠিন অসুখের আগের অবস্থা? এসব উপসর্গ তো আমার কোনোদিন ছিল না। এই ঘুম ঘুম ভাবে জেগে থাকা, তারপরে একেবারে জেগে যাওয়া। কত এপাশ ওপাশ করি, অথচ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কেবলই সরে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়। এক জায়গায় খানিকক্ষণ থাকলেই মনে হয় সে জায়গাটা গরমে গনগন করছে, তাই সরে সরে যাই। আমার একার পক্ষে খাটটা বড়ই, কিন্তু ঘুমিয়ে থাকলে এসব কিছুই টের পাই না। কি যে খারাপ লাগে এই রাত্রে ঘুম ভেঙে যাওয়া, ঘুম না আসা, আর বারে বারে এপাশ ওপাশ করা। এছাড়া আমার আর কিছু করার নেই। কেন আমি অঘরে ঘুমোতে পারবো না তা আমি জানি না, কেন আমার ঘুম আসছে না তা আমি জানি না। এর চেয়ে বিরক্তিকর অসহায় অবস্থা আর কি হতে পারে? শুধু কি বিরক্তি আর অসহায় ভাব? এখন তো মনে হচ্ছে আমি কেঁদে উঠব। কিরকম একটা কষ্ট যেন মনের মধ্যে বিঁধে যাচ্ছে। তার জন্য খুব একটা যন্ত্রণা যে বোধ করছি তা না, তবে কেমন যেন বুকের ভেতরটা খালি খালি। কথাটা শুনলে আমার বন্ধুরা হেসে মরে যেত। বুকের ভেতরটা আবার খালি খালি কিরকম করে হয়? কিন্তু আমার যেন সেই রকম মনে হচ্ছে। তার মধ্যে একটা কষ্ট এমন লাগছে যেন নিঃশ্বাস নিতে গিয়ে থই পাই না। গলার কাছে কিছু যেন আটকে রয়েছে, আর চোখ ফেটে হঠাৎ কিছু গলে পড়বে। আমার বিবাহিতা বন্ধু ললিতার মতো বলে উঠতে ইচ্ছা করে, মরণ। না, সত্যি আজ কদিন হলো এমনই হচ্ছে। আমার ভালো লাগছে না। আমি ভয় পেতে শুরু করেছি, অসহায়, বিরক্ত, রাগ সব ছাড়াও এই অবস্থাকে আমার ভয় লাগতে শুরু করেছে। এ কষ্ট কিসের, এ অবস্থা কেন, আমি তা বুঝব না। তা কেমন করে হয়? এরপরে সেই শেষ রাত্রের দিকে একটু ঘুম আসবে। অতৃপ্তি নিয়ে বিছানা ছেড়ে উঠব। আয়নার দিকে তাকিয়ে দেখব চোখের কোলে জেগে থাকা ছায়া। নিজেকে দেখে নিজেরই খারাপ লাগে। ঘর থেকে বেরোলে মায়ের সঙ্গে যখন চোখাচোখি হয়, তখন মায়ের চোখে একটা অস্পষ্ট জিজ্ঞাসা ফুটে ওঠে। মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না। বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ কম। মেয়ের চোখ মুখের দিকে ভালো করে চেয়ে দেখবার সময় বা চোখ কোনোটাই তার নেই। না থাকাটাই স্বাভাবিক। ব্যস্ত মানুষ, মাঝারি গোছের বিজনেস ম্যাগনেট, খুব বিগ কিছু বলা চলবে না, তবু বাবার জগৎ আলাদা। তা বলে ভালোবাসতেন না তা নয়, কিন্তু মায়ের চোখ বাবাদের হয় না। তার উপরে মেয়েকে দেখা মায়ের চোখ, সংসারের ওটা একটা আলাদা ব্যাপার। আসলে মা আমাকে এত চেনে এবং বোঝে যে মায়ের চোখে একটু অবাক বা
জিজ্ঞাসা না ফুটে পারে না। এমন যে তার মেয়ে রিনি, রীতা রায়, বাইরের পরিচয়, তার চোখে মুখে আবার এইসব কিসের ছায়া? আমারও তো সেই কথা, আমি রীতা রায়, আমার আবার একই দুরবস্থা। আমি আমার নিজের চোখে কি সেটা পরের কথা। রীতা রায়ের রূপ যৌবনের স্তুতি কে না করে? কথাটা আমার নিজের কানে একটুও বাজে না। বাজবার কোনো কারণ নেই কথাটার মধ্যে। এক কণা বাড়াবাড়ি নেই। নিজেকে দেখে নিজে কতটা ভুলি তার হিসেব জানি না। পুরুষের ভোলা কতখানি তার হিসাব জানি না। ছেলে হলে বলতে পারতাম, কিন্তু তাতে বয়সের একটা সীমারেখা টানা হয়ে যায়। আমার কাছে পুরুষের কোনো বয়স নেই। পুরুষেরা নিজেরা সেটা প্রমাণ করেছে। তার রূপ যৌবন শব্দটাকে একটা গ্রাম্যতা দিয়ে মোটা স্থূল করে আমরা বিচার করি না। রূপ আর যৌবনকে শরীরে, পোশাকে, আচারে আচরণে কেমন করে প্রকাশ করতে হয় সে বিষয়ে আমি নিখুঁত। শরীর ভরে অজস্র স্বাস্থ্য আর যৌবনের ঔদ্ধত্য থাকলেই হয় না। সব মিলিয়ে আমি এক ভিন্ন রীতা রায়। সে কুসুমের চারপাশে অজস্র অলি। আমি ঠিক আমার মতোই সাজি। আমার যৌবনকে আমি এমন শাসন করে বেঁধে রাখি না যার জন্য বিসদৃশ্যভাবে স্থূল হয়ে উঠি। সহজ বাঁধনে যেন স্বভাবের তরঙ্গ দোলে। আমি জানি আমার শরীরের প্রতিটা তরঙ্গে পুরুষের রক্ত দোলে। এই দোলা আমার ভালো লাগে, দুলিয়ে দিতে আমি ভালোবাসি। কেননা আমি যে নিজেও দুলতে ভালোবাসি। নিজের সম্পর্কে আমার সব রকমের স্বাধীনতা আছে। সেখানে কেউ হস্তক্ষেপ করে তা আমি চাই না। এবং এক্ষেত্রে যাদের হস্তক্ষেপ প্রায় অনিবার্য, সেই মা, বাবা বা দাদা কেউই তা করে না। অবশ্যই আমাদের পরিবারে কেউই কারোর বিষয়ে হস্তক্ষেপ করে না। বাবার বিষয়ে মা বা মায়ের বিষয়ে বাবা কিংবা দাদা বা আমরা কেউই কারোর বিষয়ে নাক গলাই না। গলাবার আছেই বাকি। আমি কচি খুকিটি নই। 25 বছরের মেয়ে, ইংরাজিতে অনার্স নিয়ে পাশ করেছি। একটা বিদেশি ফার্মে চাকরি করি। ছোটখাটো হলেও আমি একজন অফিসার। বেতন সহস্রাধিক। সব মিলিয়ে ব্যাপারটি ভাববার মতো নয় কি? রূপ, শিক্ষা, অর্থ, প্রতিপত্তি সবই আছে। অতএব আমার ব্যাপারে কারো নাক গলানো আমি আর কিছুতেই সহ্য করতে পারি না। সেসব অবশ্যই ভাববার কিছু নেই। এমনকি আমার বাবা আমাকে একটা গাড়িও প্রেজেন্ট করেছেন। কিন্তু সব রকমের স্বাধীনতা বলতে যে কথা আমি বলতে চেয়েছিলাম তা হলো পুরুষের রক্ত দুলিয়ে দেওয়া বা আমারও দুলতে ভালো লাগার বিষয়। কথাটা হয়তো অনেকের কাছে শকিং মনে হতে পারে। শরীরের ব্যাপারে কোনো বিধি নিষেধ আমি মানি না। পুরুষ বন্ধুর সংখ্যা আমার অনেক। তার মধ্যে যে কেবল যুবকেরাই আছে তা নয়, প্রৌঢ় বন্ধুও আছে। এমনকি 18-20 বছর বয়সের ছেলেদের সঙ্গেও আমার বন্ধুত্ব। ছেলে বন্ধু বলতে যা বোঝায় ঠিক তাই, একটুও কম না। সব পুরুষ বন্ধুর সঙ্গে যে আমার শরীরের আদান প্রদান ঘটেছে তা নয়, অনেকের সঙ্গেই ঘটেছে। এতে আমাকে ভোলা পচুয়া বলা যাবে কি না জানি না। অর্থাৎ স্বেচ্ছাচারিণী বা শৈরিণী বলে আমার কিছু যায় আসে না। আমি নিতান্ত আমারই, যা আমাকে আনন্দ দেয়, নিজেকে ব্যস্ত বিরক্ত না করে আমি তাই করি। এসবের জন্য অবশ্যই আমার অন্য কতগুলো জিনিস আছে। রবীন্দ্রনাথের গান আমি কিছু জানি, তার চেয়ে বেশি জানি বিদেশি গান এবং নাচ। এটা আমি রীতিমতো শিক্ষা করেছি। অতএব রোজই আমার পার্টি।
রোজই আমার ভেট। ড্রিঙ্কসের ব্যাপার তেমন বাড়াবাড়ি না করলেও অল্প অল্প ভালোবাসি। এসব নিয়ে আমি ভালোই থাকি, বেশ ভালো, বেশ আনন্দেই কেটে কেটে যাচ্ছিল। এভাবে কেটে কেটে গেলেই সুখী হতাম, কোনো আফসোস থাকতো না। অবশ্যই আমার মতো একটা মেয়ের প্রসঙ্গে যে কথাটা প্রথম মনে আসতে পারে সেটা হলো প্রেম। তার জবাব তো একরকম দিয়েই দিয়েছি। প্রেম তো আমার অঙ্গেরই ভূষণ, আমার রোজ প্রেম, রোজ প্রেমিক। কিন্তু প্রেম বলতে বাজারে যেসব কথা চালু আছে, জ্বলুনি, পোড়ানি, হাহুতাশ, হাহাকার, তার কোনো অভিজ্ঞতাই আমার নেই। ওসব আবার কি ব্যাপার আমি বুঝি না। ওসব হবেই না কেন? হ্যাঁ, হয়তো বিশেষ কারোর জন্য কখনো কখনো, যাকে বলে ব্যাকুলতা, তা প্রকাশ পেয়েছে। হয়তো বিশেষ সন্ধ্যায় বিশেষ কোনো বন্ধুর জন্য মনটা উদ্গ্রীব হয়ে উঠেছে। হয়তো তাকে পাইনি সেই বিশেষ সন্ধ্যায়, তার জন্য মনটা একটু খারাপ হয়েছে। কিন্তু অন্য বন্ধুর ভালোবাসার স্রোতে তা ভেসে গিয়েছে। কিন্তু এই যে কী সব বলে বিরহ, প্রেম, মন টাটানো, সেসব কখনো কিছু অনুভব করিনি। কান্না, ছি, ভাবতেই পারি না। তাতে যদি আধুনিক সাহিত্যের বা সিনেমার নায়িকা না হতে পারি, কোনো দুঃখ নেই। ওসব হবার বিন্দুমাত্র রুচিও আমার নেই, বরং ওসব বড় জোলো আর ন্যাকামি বলেই মনে হয়। রবীন্দ্রনাথের নায়িকাদের আমার কোনোদিনই সত্যি বলে মনে হয়নি। সবই যেন কেমন মন গড়া। ওসব আবার হয় নাকি? অবশ্যই বড় বড় কথা প্রেম সম্পর্কে এবং আমার অনেক কটু সমালোচনা আমি শুনেছি, যাদের মানবী সত্তাকে আমি পুরোপুরি বিশ্বাসের চোখে দেখিনি। সবাই তিলকে তাল করে, মনে মনে কিছু বানিয়ে দেয়। সম্ভবত তারা আমাকে মনে মনে অনেকে ঘৃণাই করে। মেয়েরা তো ঘৃণা করেই মনে মনে। তারা আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে, দাঁতে নখ কাটে, তা কাটুক। ওদের ঘৃণা অনেক পুরুষের বিদ্বেষ, সব কথাই আমি বুঝি। তবে এক ধরনের কথা যেমন চলতি আছে, অমুক মেয়ে পুরুষদের খেলিয়ে বেড়ায়, আমার সেরকম কিছু নেই। আমি কাউকে খেলাতে চাই না। পরস্পরের যদি ভালো লাগে তাহলে লাগলো, তার জন্য দুজনের ইচ্ছা মতো যে কোনো সীমা পর্যন্ত আমি যেতে রাজি আছি। তাই বলছিলাম, আমার মা আমাকে যত জানে বা বোঝে, তাতে আমার ইদানিং কয়েকদিনের মুখ দেখে একটু অবাক হওয়া বা চোখে জিজ্ঞাসা ফুটে ওঠা খুবই স্বাভাবিক। আমার সম্পর্কে মায়ের কিছুই অজানা নেই, যে কারণে মা মাঝে মাঝে আমাকে বলে, রিনি, তুই একটা সুন্দর রবারের পুতুলের মতো, সবসময়ই এরকম আছিস। জলে ডুবিয়ে দিলেও তুই আবার ভেসে উঠবি। ভালো থাকিস, তাহলেই হলো। মায়ের কথা যে সব বুঝি তা বলি না। এরকম কথা মাঝে মাঝে মা বলে। রবারের পুতুল কেন? আমি তো রক্ত মাংসের মেয়ে। হয়তো মা আদর করে কথাটা বলে। মা আমার দিকে যখন তাকায়, তখন মনে হয় যেন একটা সুন্দর হাসি খুশি রবারের পুতুলের দিকেই মা তাকিয়ে আছে। তাতে কোনো জিজ্ঞাসা বা অবাক ভাব কিছু থাকে না। কিন্তু এখন মায়ের সঙ্গে চোখাচোখি হলেই একটা জিজ্ঞাসা ফুটে উঠতে দেখি, একটু যেন অবাক ভাব। খুবই স্বাভাবিক। মা নিশ্চয়ই ভাবছে, রবারের পুতুলটার কি হলো? পুতুলের চোখের কোলেও কালি পড়ে, মুখে বিমর্ষতার ছায়া, এমন কি ঘটল? মায়ের কেন, সে জিজ্ঞাসা তো আমারও। আমিও তো ছিলাম। আমার ভেতরে আমার এসব কি হচ্ছে? এই শূন্যতা কিসের? এই কষ্ট কিসের? সত্যি কি আমি কাঁদব? কেঁদে কার কাছেই বা কি জানাবো? অথচ মনে হচ্ছে বুকের ভেতরে যেন কিছু ছিঁড়ে পড়ছে,
কিছুদিন ধরে পুরুষ বন্ধুদের সঙ্গে ডেট করছি না, ইচ্ছাও করে না। হোটেলে, ক্লাবে কোথাও যাচ্ছি না। তার চেয়ে আশ্চর্য, আমি একলা গাড়ি ড্রাইভ করে ভিক্টোরিয়াতে যাচ্ছি। গঙ্গার ধারে গিয়ে একলা বসে থাকছি। লোকজন থাকলে ভালো লাগে না, ভাবা যায় না। রীতা রায়ের সম্পর্কে এসব ভাবা যায় না। গতকাল সকালবেলা তো মা এমনভাবে তাকালো যে তাকানোটা তো আর কখনো দেখিনি। সে যে কীরকম একটা তাকানো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু মায়ের সেই চোখে চোখ পড়তেই আমার যেন কেমন লজ্জা করে উঠছিল। তাতেই মা আমাকে জিজ্ঞাসা করেছিল, কিরে রিনি, কোনো রকম অ্যাংজাইটিতে আছিস নাকি? বলেই এমনভাবে আমার মুখের দিকে শরীরের বিশেষ বিশেষ অংশে তাকাচ্ছিলেন যে প্রশ্নটা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে উঠেছিল। আমি তাড়াতাড়ি বলে উঠেছিলাম, না মা, সেরকম কিছু না। বলেই আমি মায়ের কাছ থেকে তাড়াতাড়ি সরে গিয়েছিলাম। মা যে কি অদ্ভুত কথা বলে! কোন যুগে আমরা বাস করছি মা কি জানে না? এত সহজে কি আজকালকার মেয়েদের কনসেপশন হয়? এটা তো আউট অফ কোয়েশ্চেন। ইস, ছি ছি। সেই রাত ভোর হয়ে এলো। নিশ্চয়ই 4টে বেজে গিয়েছে। বড় রাস্তা দিয়ে প্রথম স্টেট বাসটা যাচ্ছে। শব্দেই টের পাচ্ছি। লরির শব্দ একরকম, স্টেট বাসের শব্দটা আমার চেনা। আর 1 মিনিট পরেই সেই হেরে গলায় গান শোনা গেল দূরে। কাছেই একটা পুকুরে ধোপাটা ভাটিতে যাচ্ছে। ওর গান আমি আজকাল শুনতে পাই। কথাগুলো যে কি বলে গানের সঙ্গে কিছুই বুঝতে পারি না। বাড়ির চাকরকে জিজ্ঞাসা করে জেনেছি ওটা এ পাড়ার রজক মশায়ের গলা। কোনো কোনো দিন তার গর্ধপের ডাক আর তার গান একই সঙ্গে শোনা যায়। কিন্তু এসব চুলোয় যাক, আমি যে আর পারি না। এবার সত্যি সত্যি আমার কান্না পাচ্ছে। গলার কাছ থেকে এসে মুখের ভেতরে একটা দলার মতো আসতেই আমি বালিশে মুখ চেপে ধরলাম। এটা আমার কি অবস্থা! আমি কোনোদিন ভগবানকে ডাকিনি, তার কোনো প্রয়োজন হয়নি। আজ ডাকলে কি তার সুরাহা হবে? বুঝতে পারছি, চোখ ভাসছে, বালিশ ভিজছে। বাইরে আলো ফুটবার আগেই সেই পাখিগুলোর ডাকাডাকি শুরু হচ্ছে, যেন আস্তে আস্তে ওদের গলায় সারা রাত্রির স্বর আটকে থাকার আড় ভাঙছে। আজ আমার শেষ রাত্রের ঘুমটুকুও নেই। ঘুম আমাকে আজ রাত্রে একেবারে ছেড়ে গিয়েছে। কদিন ধরে তো খেতে গেলেও যেন গলার কাছে আটকে যাচ্ছে। হাসতে গেলে মনে হচ্ছে জোর করে হাসছি। নিজেই বুঝতে পারছি সব সময় প্রায় অন্যমনস্ক হয়ে আছি। সেই অন্যমনস্কতার ফাঁকে কি যেন একটা মনে পরিপরি করে, মনে করতে পারি না। কিন্তু এমন অবস্থা আর সইতে পারি না। যত চেষ্টা করছি ততই যেন ভেতরের সব ভেঙে চুরে চোখের জলে ভেসে যাচ্ছে। আর এই মুহূর্তেই হঠাৎ আমার বুকের মধ্যে চমকে উঠল। একটা মুখ আমার মনে পড়ে গেল, ঠিক যেন বিদ্যুতের মতো। আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিকা কেন বুঝতে পারছিলাম না। ছি ছি, আমি একটা যাচ্ছে তাই বোকা। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠলাম। অন্যান্য দিনের থেকে 1 ঘন্টা আগেই অ্যাটাচ বাথরুমে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে তৈরি হয়ে নিলাম বাইরে বেরোনোর জন্য। ঘরের বাইরে আসতে মা এত অবাক হলো, প্রথমে কথাই বলতে পারল না। আমি কথা বলতে না দিয়েই বললাম, খাবার সময় নেই মা, আমি বেরোচ্ছি। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরোলাম। ঠিকানাটা আমার জানাই ছিল, অমিতের ঠিকানা। পার্ক সার্কাসে ওর বাসা। মাস 3 হলো বম্বের অফিস থেকে এসেছে আমাদের অফিসে। হিসাবের দিকে ও আমার জুনিয়র অফিসার। আমি পার্ক সার্কাসের অমিতের ফ্ল্যাটে পৌঁছে বেল বাজিয়ে দিলাম। চোখ মুছতে মুছতে
একটা চাকর দরজা খুলে দিল। বললাম, সাবকো সালাম দো। চাকরটা অবাক হয়ে বলল, আগে উনি তো কাল সন্ধ্যার প্লেনে বম্বে চলে গেছেন। আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল, পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমি শুধু মনে মনে বলতে পারলাম, না না, তাহলে আমাকেও যেতে হবে। চাকরটা আমার অবস্থা দেখে আমাকে বসতে বলল। আমি কোনো রকমে গিয়ে বসলাম, কিন্তু চাকরটার সামনেই চোখের জল রোধ করতে পারলাম না। কে জানতো যে অমিত আমাকে রূপসী, বিদুষী, প্রতিপত্তিশালিনী বলে কোনো রকম রেয়াত করতে চায়নি, যে আমাকে মুখের ওপর এ ফাইন বেস্ট, এ নাইস বিচ বলেছিল। ডিরেক্টর মিস্টার লিফককে বলে, যাকে আমি কলকাতার অফিস থেকে তাড়িয়ে ছেড়েছি, সে যে ভেতরে ভেতরে এমন সর্বনাশ করেছে কিছুই বুঝতে পারিনি। কি করে এমন হলো কে জানে। কিন্তু অমিত না, জীবনের সব কিছু, রূপ, যৌবন, প্রতিপত্তি, সব কিছু বিসর্জন দিতে রাজি আছি। আমি যে নিজেও চিনি না তা জানতাম না। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা গল্প পিরিতি বিষম জ্বালা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।